হ্যালো এভরিওয়ান, এই যে আমি চলে এসেছি কৃত্তিবাসা জমিদার বাড়িতে। আজকে আপনাদেরকে আমি এই বাড়িটি সম্বন্ধে জানাবো বিস্তারিতভাবে এবং পুরো বাড়িটি ঘুরে আপনাদেরকে দেখাবো। জমিদার বাড়িটি বর্তমানে একটি স্কুল স্থাপনা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনারা দেখছেন এটি একটি স্কুল। এখানে গিয়ে আমরা আমাদের একটা পরিচিত ভাইকে পেয়েছি, তার মুখ থেকে শুনুন। আচ্ছা, এটা হইলো রাজা বড় রাজার হইলো মানে মন্দির। এটা আমার গুজরাম এই কবর এখানে কবর এই উপরে হারা থাকতো। ও এই হলো বাসভবন না? হ্যাঁ, আর পিছে হইলো ওরা বাংলো হ্যান ত্যান রাজা প্রজা যারা ছিল তারা ওগুলো ই করছে। এটি হচ্ছে সামনের দিক। আমি এখন আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাব, তাহলে বুঝতে পারবেন। কৃত্তিবাসা জমিদার বাড়িটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা প্রায় 2 শতাব্দী আগে জমিদার পরিবার নির্মাণ করেছিলেন। একসময় প্রায় 200 কক্ষ বিশিষ্ট এই বাড়ি ছিল দক্ষিণ বাংলার জমিদার ঐতিহ্যের প্রতীক। তবে বর্তমানে এটি ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। একসময় এগুলো জঙ্গল ছিল, কিন্তু এখন এখানে একটি মহিলা নার্সিং কলেজ প্রতিষ্ঠিত করা হয়, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল বড় নার্সিং কলেজ। এখানে আপনারা চাইলে নার্সিংয়ে ভর্তি হতে পারবেন। এই যে এটি হচ্ছে জমিদার বাড়ির পিছনের সাইডের দিক। আমি আস্তে আস্তে পিছন দিয়ে আপনাদের সামনের দিকে দেখাবো। আসলে এই জমিদার বাড়িটি নিজ চোখে দেখতে না আসলে এর সৌন্দর্য এবং এর বিশালতা আপনারা বুঝতে পারবেন না। এত বড় একটা রাজপ্রাসাদ, কিন্তু আসলে রক্ষণাবেক্ষণের অভাবে রাজপ্রাসাদটির অবস্থা একদমই জরাজীর্ণ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। একদমই চোরসুরকিগুলো খসে খসে পড়েছে, ইটগুলো খসে খসে পড়েছে। এত সুন্দর একটা রাজপ্রাসাদ আমাদের বাংলাদেশে আসলে এই ঐতিহ্যবাহী জায়গাগুলো কেন যে রক্ষণাবেক্ষণ করা হয় না, আসলে সেটাই বুঝি না। কারণ এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের ঐতিহ্য। আমরা সবার কাছে বলতে পারবো যে আমাদের গৌরবময় ইতিহাস আছে। এগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে যে আমরা বাঙালিরা একটি ঐতিহ্যবাহী জাতি। জায়গাগুলো এমনভাবে জঙ্গল হয়ে আছে, দেখলে মনে হয় যে এখানে সাপ বা ভূত এদের আস্থানা। আপনি চাইলেই হচ্ছে যে কোনো সময় একটি সাপ দেখা আপনার সামনে চলে আসতেই পারে। উন্নত বিশ্বে আমরা দেখি তাদের ঐতিহ্যবাহী যে স্থানগুলো, সেগুলো অনেক সুন্দর রক্ষণাবেক্ষণ তারা করে এবং খুব যত্ন সহকারে সেগুলো তারা টিকিয়ে রাখে। কিন্তু আমাদের দেশে কেন যে এই জিনিসটা আমরা করতে পারি না, আসলে এটার জন্য খুবই মর্মাহত হই আমরা। জমিদার বাড়িটা এত বড়, আসলে কোন দিকে শুরু কোন দিকে শেষ আমি না বুঝে উঠতে পারছিলাম না। আমি শুধু ভিডিও করছিলাম আর অবাক হচ্ছিলাম আর দেখছিলাম যে এত সুন্দর। আমি যতটুকু জানি এটি হচ্ছে রানীদের শয়ন কক্ষ বা রানীদের কামরা হতে পারে। আমি আপনাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাবো। আমি একটু করে রাজবাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এই রাজবাড়িটার প্রতিষ্ঠাতা হচ্ছে জমিদার রাজা রাম সেনগুপ্ত ও তার বংশধররা, যারা বিক্রমপুর জমিদার বাড়ির পরিবারের অংশ ছিলেন। সময়কাল ছিল 1800 শতকের শেষ থেকে 19 শতকের শুরুতে জমিদার পরিবার এখানে বসতি স্থাপন করে। 2 ছেলের জন্য এখানে 2টি বাড়ি নির্মাণ করা হয়। একটি হচ্ছে বড় হিস্সা 10 আনা বিশাল প্রাসাদ, আজও আংশিক অংশ টিকে আছে। আর আরেকটি হচ্ছে ছোট হিস্সা 6 আনা, ধ্বংস হয়ে গেছে প্রায়। এই রাজবাড়িতে একসময় প্রায় 200 কক্ষ ছিল। ইট, চুন, সুরকি, লোহার রড দিয়ে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। এখানে দুর্গা মন্দির, নাট মন্দির, ছোট বড় হিন্দু মন্দির এবং একটি সতীদাহ মন্দির, যা জমিদার পরিবারের এক করুণ ঘটনার স্মৃতিচিহ্ন হিসাবে ইতিহাস হয়ে আছে। এই এত বিশাল বিশাল কামরাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা আভিজাত্যিক এই জমিদার বাড়িটি। কিন্তু বর্তমানে এই দেয়াল, এই খিলান সবগুলো ভেঙে পড়েছে এবং চারপাশে বন জঙ্গলে একদম ঘেরাও হয়ে গিয়েছে। এত বড় একটা রাজবাড়ি, কিন্তু তার একটি বিশাল বড় করুণ কাহিনী আছে, যেটি শুনলে আপনাদের মনেও অনেক বড় একটি দাগ কাটবে। সেটি হচ্ছে এই জমিদার বাড়ির এক সদস্য রাজকুমার রায়চৌধুরীকে বিষ প্রয়োগ করে হত্যা করে, যার কারণে তার স্ত্রী স্বামীর মৃত্যু শোকে নিজেও আত্মহত্যা দেয়।
যখন দোতলায় উঠলাম তখন দোতলা থেকে এই ছাদটা দেখে আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম এখানে আমি উঠি। তো এখানে উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এমন ভঙ্গুর আর গাছপালায় এমনভাবে জড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাব। তারপর সাহস করে উঠেছি, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আপনারাই দেখুন কিভাবে জঙ্গল হয়ে আছে জায়গাটা। আমরা শুরুতে আসার সময় যে মন্দিরটা দেখলাম সেটি হচ্ছে এই বাড়ির রাজকুমার রায় এবং তার স্ত্রীর স্মৃতিতে নির্মিত হয়, যা আজও নিস্তব্ধতায় দাঁড়িয়ে রয়েছে। এই জমিদারদের সামাজিক উন্নয়নেও অবদান রয়েছে অপরিহার্য। যেমন তারা শুধু জমিদার বাড়ি নির্মাণই করেনি, তারা স্থানীয় শিক্ষার উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। যেমন 1903 সালে তারা প্রতিষ্ঠা করে কৃত্তিবাসা প্রসন্ন কুমার সেকেন্ডারি স্কুল, যা আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এই পুরো এলাকা জুড়ে। এই যে আপনারা যে জায়গাগুলো দেখছেন, এটি কিন্তু নিচে না, এগুলো কিন্তু বাড়ির ছাদ। আমি কিন্তু এই যে দেখেন পুরো বাড়ির ছাদের উপরে এখন আছি। এত বেশি গাছপালার জঙ্গল হয়ে আছে, কেউ দেখলে বুঝবে না যে এটি একটি বাড়ির ছাদ। এটি মনে হচ্ছে কোনো একটা জঙ্গলের মধ্যে আমি হারিয়ে গিয়েছি। দেখুন কিভাবে গাছপালা জঙ্গলে বাড়িটিকে ঘেরাও করে রেখেছে। আমি যখন গিয়েছিলাম তখন কৃত্তিবাসা জমিদার বাড়ির স্কুলে স্পোর্টস হচ্ছিল, যার কারণে অনেক স্টুডেন্ট এখানে ঘুরতে এসেছে। আপনারা দেখবেন হয়তো এখানে অনেক স্টুডেন্টের আনাগোনা আছে এবং অনেক মানুষেরও আনাগোনা। আমরা অনেক মানুষ দেখলাম এখানে ঘুরতে এসেছে, জমিদার বাড়িটি দেখতে এসেছে। এই যে এই জায়গাটাতে কত বড় ফাটল ধরেছে দেখেন, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। কেউ পড়ে গেলে এখান থেকে শেষ। এই যে আমি এখন নিচে নামবো, আমি 3 তলার ছাদ থেকে এখন দোতলায় নামছি। দেখুন এত সরু রাস্তা আর সবকিছু ভেঙে যে আমি এখন লাফ দিব। এখন লাফ দিলাম, লাফ দিয়ে নামলাম এখানে। এই যে এগুলো কিন্তু একটা কক্ষ, দেখুন কিরকম জরাজীর্ণ এবং জঙ্গলে ভরে গিয়েছে। মনে হয় এখানে আরো অনেক বছর আগে মানুষ থাকতো। এখানে ছিল চাকচিক্য, মানুষজনে ভরা, দাস দাসী, কত মানুষ ছিল এখানে। কিন্তু আজকে কি অবস্থা না! পুরো জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে ভূতের বসবাস। অবশ্যই এখানে ভূতের বসবাস, কারণ এ ধরনের জায়গায় একটু হন্টেড হয়ে থাকে। আর আমি যতটুকু জানি এখানে কিছু যেহেতু রাজার স্ত্রী আত্মাহুতি দিয়েছে, তাই এখানে কিছু এটি এটি মনে হচ্ছে যে নাচ করে না, যে যে জায়গাটাকে কি বলে, ওই জায়গাটা দেখুন একদম পুরো চারপাশটা দেখলে মনে হয় যেখানে হচ্ছে যে ওই যে নর্তকীরা ডান্স করতো এখানে বসে, আর হচ্ছে রাজা রানীর তারাই উপর থেকে দেখতো। আমরা পদ্মাবতী সিনেমার মধ্যে যেরকম দেখেছিলাম। দেখেন এই যে কত সুন্দর কারুকাজ করা, সব কিছু ভেঙে আজকে আসলে এমন জরাজীর্ণ হয়ে আছে, দেখলে এত খারাপ লাগে। কিন্তু জায়গাটা এত সুন্দর, আমার কাছে মনে হয় আমি যদি আসলে ওই সময়টা জন্ম নিতে পারতাম তাহলে এত সুন্দর বাড়িতে থাকতে পারতাম। কিন্তু এই বাড়িটি যদি মেরামত করা হতো তাহলে কত সুন্দর একটা জমিদার বাড়ি হতো। তবে এগুলোও আমাদের এখন ঐতিহ্য, আমরা যদি এগুলো একটু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করি বা আমরা যদি একটু দৃষ্টি জ্ঞাপন করি তাহলে হয়তো বা এগুলো আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। আমি একটু সময় নিয়ে পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি, যাতে প্রতিটি জায়গা আমরা দেখতে পারি এবং উপভোগ করতে পারি। ভিডিওর মধ্যে আমার জামাইয়ের ভয়েসটা বারবার চলে আসতেছে, আপনারা কিছু মনে করেন না। দেখুন এখান থেকে রাস্তাটা কত সুন্দর করে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। কত সুন্দর জায়গাটা, অসাধারণ একটা জায়গা ভাই। এই যে এই বট গাছটা এই যে স্কুলের স্টুডেন্টরা সব ঘুরতে এসেছে দেখার জন্য।
বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছবি তুলছে, ভিডিও করছে, কেউ হচ্ছে অ্যাস্থেটিক ভিডিও করছে জমিদার বাড়ি নিয়ে। ওই যে দূরে উঁচুতে আমার একটা ভাইয়াটার ছেলে দাঁড়িয়ে আছে, আমি আবার তাদেরকে হাই দিচ্ছি, হাই। এই জায়গাটা দেখুন কত উঁচুতে, কিরকম লাগছে দেখতে। কত বড় ফাটল ধরেছে দেখেন এখানটাতে, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এরকম ডিজাইন ছিল, কিন্তু আসলে না। এখানে আসলে ছাদটা ভেঙে নিচে পড়ে যাওয়াতে এরকম ফাঁকা হয়ে গিয়েছে। আমি একদম কাছে যেয়ে ভিডিও করছি, তো এখন একটা মেয়ে আমাকে বলতেছে যে আপনাকে টেনে যাতে নিয়ে না যায় ভূতে। আমি আবার মজা করতেছিলাম, হ্যাঁ আসলে টেনে নিয়ে গেলে তো ভয়ের, কারণ এখানে আসলে তো ভূত টুত থাকতে পারে, দেখলে তো মনে হয় যে ভূতের বাসা এটা। আমি 3 তলার সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটি মনে হচ্ছে 2 তলার পরে 3 তলার ছাদ। দেখুন কত সরু একটা সিঁড়ি, শিক করে ভরে গিয়েছে গাছের। এই যে দেখেন ফাঁকা জায়গাটা, ও মাই গুডনেস, এখান থেকে পড়ে গেলে আমার পা ভেঙে যাবে। ওই যে স্কুলটা দেখা যাচ্ছে এখানে, এই যে দেখেন পুরো বাড়িটা, মাই গড। এটা হচ্ছে 3 তলার ছাদ। মূলত এই বাড়িটা হচ্ছে 2 তলা, 2 তলা বিশিষ্ট। উপরে হচ্ছে যে এটা দেখেন, এই যে এটা দূর থেকে তখন ভিডিও করেছিলাম। নামতেও ভয় লাগতেছে আমার, এত চিকন একটা সিঁড়ি। এই যে আমি এখন 2 তলা থেকে নিচতলাতে আবার নামছি, আপনাদেরকে আবার নিচতলাটা পুরো আমি ঘুরিয়ে দেখাবো। দেখুন সিঁড়িটা কিরকম ডিজাইন করা, ও মাই গড। মানে এখানে আবার কি জায়গা, মানে এমনভাবে ডিজাইন করা, আসলে তখন তো ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু কিভাবে এত সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো করতো, দেখুন কত নিখুঁত আর কতটা স্ট্রং মেটেরিয়ালস দিয়ে এই বাসাগুলো করা, মানে জমিদার বাড়িগুলো করা, যে এখন পর্যন্ত এগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে হাম্মামখানা মেবি হচ্ছে গোসলখানা। দেখুন এটা, এখানে হচ্ছে গোসল করা হতো। দেখেন এই যে কয়টা কামরা এখানে, 1 2 3টা। এটাকে আমি যতটুকু জানি হাম্মামখানা বলা হয়। এই যে পুরো বাড়িটা দেখুন। আমরা হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, আর অনেক বেশি গরম লাগছে। রৌদ্রের এত তাপ ছিল, পিপাসায় মনে হচ্ছে মরেই যাবো, এরকম একটা অবস্থা। দেখুন রাস্তাটা কত সুন্দর। আর এটি হচ্ছে সেই নার্সিং কলেজটি, এটি হচ্ছে সেই আবাসিক নার্সিং কলেজ। এখানে কত বড় নার্সিং কলেজটা, এখানে যে চাইলে আপনি থেকে পড়াশোনা করতে পারবেন। আমরা বাঙালিরা এত বাজে, এত সুন্দর জায়গাটা আমরা পুরো নোংরা করে রাখি। দেখেন ভিতরে মানুষে আসলে মলমূত্র ত্যাগ করে এমন অবস্থা করে রেখেছে, আসলে বলার বাহিরে। মানে আমরা তো আসলে কোনো কিছু যত্ন নিতে পারিই না, অযত্নে আরো আমরা সুন্দর জিনিসগুলোকে নষ্ট করে ফেলি। এটি হচ্ছে আরেকটি সাইড রাজবাড়ির। দেখেন এখানেও কতগুলো কামরা, মানে প্রত্যেকটা জায়গায় এতগুলো করে রুম, মানে দেখলে মনে হয় যে আসলেই এটি একটি জমিদার বাড়ি। এর আসলে ঐতিহ্যটাই অন্যরকম। এই যে সেই জায়গাটা যেটা আমি উপর থেকে ভিডিও করেছিলাম, যে নর্তকী এখানে ডান্স করতো, মানে নাচ করতো, আর চারপাশে রানীরা বসে থাকতো, রাজা বসে থাকতো, আর ওইখান থেকে দেখতো অন কাইন্ড অফ পদ্মাবতী সিনেমাটা। আসলে জমিদার বাড়ির যে আমরা রাজবাড়ির যে ভিডিওগুলো দেখি, তখন কিন্তু এই ধরনের কোনো একটা প্লেস আমরা কিন্তু দেখি, তাই না? ওই ভিডিওতে দেখেন পুরো জায়গাটা একদম সেম, মানে হচ্ছে সেই জমিদার বাড়ি রাজবাড়ির যে সিনেমাগুলো, আমার না চোখে শুধু ওইটাই ভাসছে।
আর একটু ভিতরের দিকে যাই, দেখি কি আছে। আমি না এই রাজবাড়ির কোনো মানে শুরু এবং শেষ খুঁজে পাচ্ছি না। মানে যেখানে যাচ্ছি সেখানেই রুম, সিঁড়ি, এত বড়, বাবারে বাবা, মানে শেষ করা যাচ্ছে না। তো এটা যখন এটাই খুব রাজা বাদশারা থাকতো তখন এটা কিরকমের ছিল, কতটা জাঁকজমকপূর্ণ ছিল দেখেন, কত মানুষ ছিল আর কি। আজকে সেটা পড়ে আছে পুরো কালের বিবর্তনে, লতা পাতা সবকিছু জড়িয়ে ধরে রেখেছে। আমরা যদি সে রাজা বাদশার আমলে চলে যাই তখন সেই স্মৃতিগুলো মাথায় চলে আসে না, এখানে কত মানুষ ছিল, কত জাঁকজমকপূর্ণ ছিল, আর আজকে পড়ে আছে। কিন্তু এত সুন্দর জায়গাগুলো দেখলেই মনটা ভরে যায়। এগুলো হচ্ছে মানে বৈঠকখানা, আর একটা বৈঠকখানা, এত বড়, মাই গড। জায়গাগুলো আমার কাছে এতটাই ঐতিহ্যবাহী মনে হয়েছে, যেখানটা দেখি সেখানটায় ভিডিও করতে ভালো লাগছে, মনে হচ্ছে চোখই সরতেছে না। এত সুন্দর জায়গা, এত ভালো লাগতেছে, দেখেন কত সুন্দর। জায়গাগুলো পুরোই অন্ধকার। আচ্ছা, তখনকার সময় তো হচ্ছে লাইট ছিল না, তারা আসলে কি জ্বালিয়ে এই ধরনের জায়গাগুলোতে থাকতো? মোমবাতি না? মানে প্রত্যেকটা ঘরে মনে হয় মোমবাতি জ্বালানো থাকতো, একটা দুটো নয়। আর এই জায়গাগুলোতে মনে হয় মোমবাতি রাখা হতো, আলো রাখা হতো এখানে। মানে এত বড়, দেখেন, আপনি শেষ করতে পারবেন না। এই বাড়িটিতে ঘুরে আমার মনে হয় না শেষ করা যাবে, এত জায়গা। অনেক জায়গাতে আসলে যাই নাই, কারণ হাঁটতে হাঁটতে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। দেখুন এই ভিতর দিয়ে আবার যাচ্ছি, কি সুন্দর কারুকাজ করা, তাই না? দেখে আসলেই মানে মনে হচ্ছে এটা একটি জমিদার বাড়ি। জমিদার বাড়ির একদমই সম্পূর্ণ বৈশিষ্ট্য এটার মধ্যে আছে। আমার সত্যি এটা একটা ড্রিমি প্লেস। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এখানে আসব, ভিডিও করব এবং শেয়ার করব, কিন্তু সুযোগ হচ্ছিল না। তবে আমার আসলে আরও ইচ্ছে আছে, আরও এরকম জমিদার বাড়িতে ঘুরবো এবং হচ্ছে বিভিন্ন ধরনের জমিদার বাড়ি এক্সপ্লোর করব, তাদের সম্বন্ধে জানবো, জমিদারদের সম্বন্ধে জানবো। সেই ইচ্ছাটা আমার যাতে পূরণ হয়, সেটার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আসলে এই ধরনের, আমার খুব শখ ঐতিহ্যবাহী জায়গাগুলোকে ঘোরা, এক্সপ্লোর করা, সেটা আমি করতে পারি। এই যে জমিদার বাড়ির একদমই সামনের সাইড, যেটা হচ্ছে স্কুল বর্তমানে, এটি হচ্ছে স্কুল। দেখুন আপনারা, এই যে সামনের দিকে ঢুকছে, পুরো বিশাল একটা জমিদার বাড়ি। আর ওই যে সেই হচ্ছে মঠ, মন্দির, এগুলো আসলে এখন ভেঙে চড়ে গিয়েছে, যদিও এর কোনো অস্তিত্ব এখনো আসলে নাই ওরকম, তবুও যতটুকু দেখা যায় বা বোঝা যায়। আসো বাবা, আসো। ও, আমি সামনের দিক থেকে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে স্পোর্টস হচ্ছিল, যার কারণে একটু নিষেধাজ্ঞা ছিল। তারপরও দেখি একটু ভিতরের দিকে যে আসলে এদিকে কি আছে। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এখানে রাজারা তার হচ্ছে ঘোড়া টোড়া নিয়ে এখানে আসতো, আসার পরে এখানেই তার হচ্ছে দরবার হতো। একদম দেখেন, এই যে আসলে এখানে স্পোর্টসের কারণে আমি পুরোটা ভিডিও করতে পারি নাই, যার কারণে আমি আসলে এই উপর থেকে যতটুকু সম্ভব ভিডিও করেছি। বিশাল বড় স্পোর্টস হচ্ছে এখানে, যে স্টেজ করা। আর জমিদার বাড়ির সবচেয়ে বড় একটা দিক হচ্ছে দিঘি। এখানে একটা বিশাল বড় দিঘি
আপনারা দেখবেন এই যে ঘাট, বিশাল বড় ঘাট, দেখেন কত বড় একটা দিঘি। জমিদার বাড়িতে দিঘি থাকবে মাস্ট, এটা হচ্ছে জমিদারদের একটা ঐতিহ্যের আভিজাত্য আমার মনে হয়, এটা থাকতেই হবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে। হচ্ছে আমরা কিছু আলু ভর্তা, মাছ, তারপরে ডিম, এই ধরনের খাবার অর্ডার করলাম। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।